আমন্ত্রণ সংবাদ রাতে, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। আগামীকাল থেকে খুলছে সব অফিস আদালত, তাই কর্মস্থলে ফিরছে কর্মজীবী মানুষ। শনিবার সকাল থেকে রাজধানীর সড়ক, রেল ও নৌপথে দেখা যায় ফিরতি যাত্রীর চাপ। তারা বলছেন ঈদযাত্রার তুলনায় ফিরতি যাত্রা অনেকটা স্বস্তির, তবে কোথাও কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা। ফাহিম ইউসুফের প্রতিবেদন, জানাচ্ছেন সাদ আহমেদ। ঈদের ছুটিতে আনন্দমুখর সময় কাটিয়ে ব্যস্ত নগরে ফিরছে কর্মজীবী মানুষ। শনিবার সকাল থেকে রাজধানীর সড়ক, রেল ও নৌপথে দেখা যায় ফিরতি যাত্রীর ভিড়। যাত্রীরা জানান, অনলাইনে ট্রেনের টিকিট কিনতে কিছুটা ভোগান্তি হলেও ফিরতি যাত্রা সব মিলিয়ে ছিল স্বস্তির। জি, ঈদ শেষে ঢাকায় আসার সময় অনলাইনে টিকিট কাটতে অনেক প্রবলেম হয়েছে, প্লাস এই ট্রেনের অনেক যাত্রীর ভিড়, গরম আর ট্রেনের ক্রসিং, এই দুইটা সমস্যা অনেক বেশি সবাইকে ভোগান্তিতে ফেলছে। হ্যাঁ, ত্রুটি ছিল, ব্ল্যাকে টিকিট ছিল, অনেক নিজেও ভোগান্তির শিকার হয়েছি। আসার সময় প্রচন্ড ভিড় ছিল, স্ট্যান্ডিং যাত্রী খুব বেশি পরিমাণ ছিল। দেখা যায় আমি সিট পর্যন্ত যেতে আমার খুব ভোগান্তি হতে হয়েছে। হ্যাঁ, সময় মতো ছাড়ছে, একদম রাইট টাইমে আসার সময়। কিন্তু যাওয়ার সময় একটু প্রবলেম ছিল, যেমন আমরা 3 দিন আগে গেছি, তখন 9:30 ছাড়ার কথা ছিল, 10:30 ছাড়ছে। এদিকে সায়দাবাদ বাস টার্মিনালও দেখা যায় ঢাকামুখী যাত্রীর ভিড়। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন তারা। আগে তো আমরা 300 টাকা দিয়ে আসতাম, এখন আজকে আসার সময় 400 টাকা নিয়েছে, 100 টাকা বেশি নিয়েছে। নর্মালি আমার বাসার ভাড়া ওইটা বাসে থাকে হচ্ছে 600 টাকা, যেটা আমরা যাওয়ার সময় 1000 টাকা দিয়ে গেছি। এটা থাকে হচ্ছে 500, এটা 600 টাকা দিয়ে আসতে হয়েছে। তবে ভালো আসছি, ঈদযাত্রা ভালোই ছিল। ঈদযাত্রা ভালোই ছিল, কিন্তু প্রতিবারের মতো জনগণের হেনস্থ হয় যে আপনার 250 টাকার ভাড়া 350 টাকা, 500 টাকা এরকম গুনতে হয়। এটা প্রতি বছরই হয়। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ফিরতি যাত্রার চাপ। যাত্রীরা জানান, ভোগান্তি ছাড়াই ফিরছেন ঢাকায়। আপনার ভোগান্তি হয়নি, আমরা সুন্দর মতনে আসতে পারছি, আর আমরা বিছনা সুন্দর মতন করে পাততে পারছি, তেমন একটা লোকজন হয়নি, মোটামুটি ভালোই আর কি। ভাড়া ন্যায্য ভাড়া যেটা সেটা নিচ্ছে। ফিরতি যাত্রায় মানুষের এই স্রোত বলে দেয় দ্রুতই কর্মব্যস্ত হয়ে পড়বে রাজধানী। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, ফিরতি যাত্রার খবর জানাতে রাজধানীর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। সাদ, কমলাপুরে ঢাকায় আসা মানুষের স্রোত কেমন দেখছেন, এবং শিডিউল বিপর্যয় বা কোনো ভোগান্তির কোনো চিত্র আপনি দেখেছেন কিনা বা কোনো অভিযোগ পেয়েছেন কিনা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ঈদুল আজহার 10 দিনের দীর্ঘ ছুটির শেষ দিন হওয়ায় কমলাপুর রেল স্টেশন কিন্তু একদম প্রতিটি ট্রেনই কিন্তু যাত্রী বোঝাই করে আসছে, এবং ট্রেনের ভেতরের থেকে শুরু করে ট্রেনের ছাদ পর্যন্ত প্রতিটি ট্রেনই কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত এখানে এসেছি প্রতিটি ট্রেনই কিন্তু যাত্রী বোঝাই করে এখানে এসছেন। এবং কাল যেহেতু অফিস আদালত খুলে ফেলছে, সরকারি অফিস আদালত খুলে ফেলছে, সেজন্য মানুষ কিন্তু আজই কিন্তু ঢাকায় ফিরছেন, এবং প্রতিটি ট্রেনে কিন্তু আমরা উপচে পড়া ভিড় কিন্তু দেখতে পেয়েছি। তবে আমরা যারা যাত্রীরা ছিলেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা যেটি বলছেন যে তীব্র গরম, সেই সঙ্গে যাত্রীর ঠাসা হয়, অর্থাৎ প্রতিটি বগিতে যাত্রীর চাপ, বাড়তি চাপ থাকায় সিট পেতে কিন্তু তাদের এক ধরনের ভোগান্তি হয়েছে। সেই সঙ্গে কিছু কিছু ট্রেন কিন্তু একটু বিলম্বিত, অর্থাৎ নির্ধারিত সময় চেয়ে একটু দেরিতে ছেড়েছে। আমরা যদি একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, আপনারা কোত্থেকে এসছেন আপনি, এবং এবারের ফিরতি যাত্রায় কোনো ভোগান্তির শিকার হয়েছেন কিনা? ভোগান্তি না, আমরা দিনাজপুর থেকে আসতেছি, ভোগান্তি না, তবে অনেক ভিড় আর কি, ট্রেনের মধ্যে উঠা যাচ্ছে না, অনেক যানজট, বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারতেছি না, সিট নাই। আচ্ছা, তুমি তো তোমার বাবার সঙ্গে এসছো, তো ঈদের ফিরতি যাত্রাটা কেমন ছিল, কেমন ভিড় ছিল কিনা, বা হচ্ছে যে কোনো ধরনের কষ্ট হয়েছে কিনা তোমার আসতে? না, আমার কোনো কষ্ট হয়নি, ভালো মতন আসছি। যেমনটি শুনতে পাচ্ছেন, তারা যদি বলছেন কোনো ভোগান্তি না হলেও তবে তীব্র গরমে যাত্রী চাপ বেশি থাকায় তাদের কিন্তু গরমের কারণে কিন্তু তারা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। এবং আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা যেটি বলছেন যে মানুষের চাপ বেশি থাকায় বগির মধ্যে সিট খুঁজে পেতে কিন্তু এক ধরনের সমস্যা বা ভোগান্তিতে কিন্তু তাদেরকে পড়তে হয়েছে। সেই সঙ্গে প্রতিটি ট্রেনের ছাদেও কিন্তু যাত্রী এসছেন, এবং তারা যেটি বলছেন যে নিরুপায় হয়ে, তারা এক প্রকার নিরুপায় হয়ে কিন্তু তাদেরকে ট্রেনের ছাদে উঠতে হয়েছে, কেননা বাস কাউন্টারগুলোতে তারা টিকিট পাচ্ছেন না। সেই সঙ্গে অনলাইন টিকিট হয়, অনেকেই কিন্তু টিকিট পাননি। সে কারণে কিন্তু যেহেতু কাল থেকে অফিস খুলে যাচ্ছে, সেই জন্য তারা নিরুপায় হয়েই কিন্তু ট্রেনের ছাদে ফিরছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমি আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই, প্রতি ঈদেই কিন্তু নারীর টানে মানুষ কিন্তু বাড়ি ফেরেন, এবং সেই ছুটি শেষ হলে
হলে কিন্তু তারা আবার নির্দিষ্ট কর্মস্থল অর্থাৎ ঢাকায় কিন্তু ফিরে আসেন এবং প্রতিবারেই কিন্তু আমরা রেল স্টেশন থেকে শুরু করে বাস স্টেশন সেই সঙ্গে লঞ্চঘাটগুলোতেও কিন্তু আমরা তীব্র যাত্রীর চাপ দেখতে পাই। অর্থাৎ ঘরমুখো মানুষ ঈদের ছুটি প্রিয়জনদের পরিবারের সাথে ঈদ কাটিয়ে আবার কিন্তু কর্মস্থল ঢাকায় ফিরে আসেন, তখনই কিন্তু তীব্র যে জনস্রোত বলা যায়, অর্থাৎ এক ধরনের জনস্রোত কিন্তু আমরা দেখতে পাই ঢাকামুখী মানুষের মধ্যে। তো যেমন দেখতে পাচ্ছেন এখনও কিন্তু যাত্রীরা বের হচ্ছেন। একটু আগেই কিন্তু একটি ট্রেন কিন্তু এই প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে এবং যাত্রীরা যেটি বলছেন যে কোনো ধরনের ভোগান্তি না হলেও গরমে কিন্তু তীব্র গরমে কিন্তু তাদের কিছুটা কষ্ট হয়েছে এবং তবে কোনো ভোগান্তি বা শিডিউল বিপর্যয়ের খবর কিন্তু আমরা পাইনি। তারা যেটি বলছেন যে তারা স্বস্তি নিয়ে আসলে ঢাকায় ফিরেছেন। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। সাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর ঢাকা রেল স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাদ আহমেদ, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। সময় নিয়ে বিএনপির প্রস্তাবের যৌক্তিকতা বুঝেই ফেব্রুয়ারিতে ভোটের রোডম্যাপ এসেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এটি কারো প্রতি অনুরাগ নয়, বরং রোজার আগে নির্বাচন আয়োজনে জামায়াতের পরামর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানান তিনি। আর বিতর্ক এড়াতে সুস্পষ্টভাবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরামর্শ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খান। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অস্থিরতার মধ্যে গেল শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক বৈঠকের যৌথ বিবৃতিতে প্রধান উপদেষ্টা ঘোষিত আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের পরিবর্তে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ইঙ্গিত মেলে, যা দেশের গণতান্ত্রিক উত্তরণ যাত্রার টার্নিং পয়েন্ট বলে মনে করে বিএনপি। রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। ঘোষিত সময়সীমা থেকে সরে আসায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছে জামাত ইসলামী এবং নবগঠিত রাজনৈতিক দল এনসিপি। সবশেষ এক বিবৃতিতে জামাত বলছে বৈঠক হতেই পারে, তবে একটি দলের সঙ্গে আলোচনা করে যৌথ বিবৃতিতে ঘোষিত সময়সীমা পরিবর্তন সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। শুধু একটি দলকে খুশি করার জন্য নির্বাচনী সড়কে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। জামাত ও এনসিপির দাবি নাকচ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি পরামর্শ দিয়েছিলেন যে জাতীয় সংসদ নির্বাচন আগামী রমজানের আগে করা যেতে পারে। ইনি উল্লেখ করেছেন, সেই দৃষ্টিভঙ্গি তারা প্রকাশ করেছেন। রমজানের শুরুর আগের সপ্তাহে যে নির্বাচনের সম্ভাব্য তারিখের বিষয়ে বলা হয়েছে, সেটা তাদের সেই পরামর্শের সাথে তো সামঞ্জস্যপূর্ণ। এখানে রাগ অনুরাগ বিরাগ বিএনপির প্রতি দেখানো হয়েছে, এটা আসলে অযৌক্তিক। তার দাবি নির্বাচনের যৌক্তিক সময় তুলে ধরতে সক্ষম হওয়ায় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছেন প্রধান উপদেষ্টা। আর একক দল হিসেবে নয়, যুগপৎ আন্দোলনের সমমনা সব রাজনৈতিক দলেরও প্রতিনিধিত্ব করেছেন তারেক রহমান। আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা জায়গায় নিষ্পত্তি হয়েছে, জাতির জন্য কল্যাণকর একটা সিদ্ধান্ত হয়েছে যে রমজানের শুরুর আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠান করা যায়। এবং আমরা আশা করছি নির্বাচন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় তিনি তার নির্দেশনাটা পৌঁছবেন, কমিউনিকেট করবেন, তারপরে নির্বাচন কমিশন সেভাবে তারিখ নির্ধারণ করবে, তফসিল নির্ধারণ করবে। তবে বিতর্ক এড়াতে বারবার সম্ভাব্য তারিখ ঘোষণা না করে সুস্পষ্ট দিনক্ষণ জানানোর তাগিদ দেন রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খান। নির্বাচনের তারিখ হওয়াটা তো ইম্পর্টেন্ট, পরিষ্কার ঘোষণা আসতে হবে। বারবার সিদ্ধান্ত বদল হলেই অন্তর্বর্তী সরকার আস্থা হারাবে বলেই মনে করেন এই বিশ্লেষক। 3 মাসের টাইম। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। শুধু একটি দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের ঘোষিত সময় পরিবর্তন করে যৌথ বিবৃতি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে বলে মনে করে জামায়াত ইসলামী। এতে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ পেয়েছে বলে মনে করে তারা। শনিবার দুপুরে আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে কথা বলা হয়। জামায়াত বলছে, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেও একটি দলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত থেকে সরে এসেছে। যে কারোর সঙ্গে বৈঠক হতেই পারে, কিন্তু এককভাবে সিদ্ধান্ত বদল একটি দলের প্রতি অনুরাগ প্রকাশ করেছে। এতে আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে সংশয় জানিয়েছে জামায়াত। প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার আহ্বানও জানায় তিনি।
প্রধান উপদেষ্টা যখনই সিদ্ধান্ত নেবেন তখনই নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে র্যাব ১ কার্যালয় পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এ সময় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। শনিবার বেলা ১১টার দিকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN হেডকোয়ার্টার পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। পরে উপদেষ্টা সাংবাদিকদের জানান, মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না। গেল ১১ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে, তবু আছে, এটা তো একটা কোনো লিমিট নাই। এটা যতই উন্নতি হবে আরো উন্নতি হতে থাকবে। একটা পেন্সিলও কিন্তু মারণাস্ত্র হয়ে যায়, বুঝতে পারছেন? একটা পেন্সিলও মারণাস্ত্র বলতে বড় ধরনের হাতিয়ারগুলি থাকবে না। বাট আপনারা জানেন AP ব্যাটালিয়নের রুল এবং অন্যান্য নর্মাল পুলিশের রুল কিন্তু এক না, একটা এক রুলে কিন্তু তৈরি হয়েছে। এখন এদের রুল হয়েছে ডিউরিং ইভেন যদি আমাদের কোনো সময় যুদ্ধ করতে হয়, এরা কিন্তু সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে। পরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১ কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের সহায়তা দিতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। প্রধান উপদেষ্টা যে সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত। আমাদের ইলেকশন যে সময় হবে ওই সময়ের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা ওই ধরনের প্রস্তুতি। দুই একটি ছোটখাটো ঘটনা ছাড়া এবার ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তির মাধ্যমে মানুষকে ন্যায় বিচার দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার রাজধানীর বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্কার কার্যালয়ের এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। লিগাল এইডের মাধ্যমে মামলা নিষ্পত্তির পরিমাণ ৩৫,০০০ থেকে ২ লাখে নিয়ে যাওয়ার লক্ষ্য জানিয়ে উপদেষ্টা বলেন, এতে মামলার সংখ্যা ৪০% কমবে। আরও জানাচ্ছেন মাকদুরা মিতি। আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ অধিকতর সংশোধনে মতবিনিময় সভা আয়োজন করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। এ সময় আইনটির বিভিন্ন দিক নিয়ে পরামর্শ তুলে ধরেন অংশীজনরা। আইন উপদেষ্টা জানান, দ্রুততম সময়ে কম খরচে মামলা নিষ্পত্তি, মানবাধিকার নিশ্চিত ও মানুষকে মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে কাজ করছে সরকার। এজন্য জাতীয় আইনগত সহায়তা সংস্থাকে আরো কার্যকর ও শক্তিশালী করা হচ্ছে। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা 3টা টার্গেট করেছি সংস্কার কার্যক্রমের ব্যাপারে। দ্রুত এবং স্বল্পতম সময়ে অল্প খরচে মামলার নিষ্পত্তি করা। লিগ্যাল এইডেও মামলা নিষ্পত্তির বিষয়ে কথা বলেন আইন উপদেষ্টা। সরকারি আইনগত সহায়তার মাধ্যমে যে আমরা মধ্যস্থতার মাধ্যমে মামলা স্বল্প খরচে স্বল্প সময় নিষ্পত্তি করছি, সেটার সংখ্যা ৩৫,০০০। আমরা সেটাকে ১ থেকে ২ লক্ষে নিয়ে যেতে পারবো। ১ লক্ষ তো অবশ্যই পারবো, আমাদের টার্গেট হচ্ছে ২ লক্ষে নিয়ে যাওয়া। বিচার বিভাগে অবকাঠামোগত সমস্যা সমাধানে প্রয়োজনে ব্র্যাক, প্রশিকা ও অ্যাকশন এইডের মতো বেসরকারি প্রতিষ্ঠানের অফিসকে বন্ধের দিন কাজে লাগানোর কথাও জানান আইন উপদেষ্টা। সরকারি আইন সহায়তা করে দিলাম। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। যান্ত্রিক ত্রুটি কিংবা পাইলটের ভুল সিদ্ধান্তের কারণে বোয়িংয়ের অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত 787 ড্রিমলাইনার মডেলের বিমান দুর্ঘটনার কবলে পড়তে পারে বলেছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে ব্যবহৃত 6টি ড্রিমলাইনার মডেলের বিমান নিয়মিত রক্ষণাবেক্ষণের পরামর্শ তাদের। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দাবি, রুটিন অনুযায়ী নিয়মিত চেকিং করা হয় প্রতিটি বিমান। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 ভারতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরেই গুজরাটের মেঘানীনগর এলাকার একটি ভবনের উপর আছড়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত 274 জন নিহতের খবর পাওয়া গেছে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি চতুর্থ প্রজন্মের এই ড্রিমলাইনার 2011 সাল থেকে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করলেও গত 15 বছরে দুর্ঘটনার কোনো রেকর্ড ছিল না। তাই প্রথমেই বিধ্বস্তের খবরে নড়েচড়ে বসেছে অ্যাভিয়েশন খাত সংশ্লিষ্টরা।
এই ঘটনা বিশ্লেষণে এরই মধ্যে ভারত সরকার ও বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং তাদের নিজস্ব তদন্তকারী দল ভারতে পাঠিয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনার পেছনে বেশ কয়েকটি কারণ দেখছেন বিশেষজ্ঞরা। বলছেন যান্ত্রিক ত্রুটি কিংবা পাইলটের ভুল তা নির্দিষ্ট করে এখনই বলা যাচ্ছে না। একটা কমান্ড হইতে পারে যে রিসিভড ওয়াজ নট কারেক্টলি, সে গিয়ার আপ না করে সে ফ্ল্যাপস আপ করে দিচ্ছে। ফ্ল্যাপস আপ করলে অবশ্যই এয়ারক্রাফটের লিফট, প্রপার লিফট আর হবে না, এবং ওই জায়গা থেকে বেরিয়ে আসা খুব কঠিন। টেকনিক্যাল ফ্যাক্টর হয়, পাইলট মিস্টেক হয়, তা আমরা কিন্তু জানি না যে, এবং টেকনিক্যাল ফ্যাক্টরের মধ্যে যে যান্ত্রিক গোলযোগ হতে পারে, ইঞ্জিনের যে সমস্যা সেগুলো হতে পারে। বোয়িং এর 787 ড্রিমলাইনার মডেলের 6টি বিমান ব্যবহার করছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর রক্ষণাবেক্ষণ সম্পর্কে জানতে চাইলে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক বলেন, রুটিন অনুযায়ী নিয়মিত চেকিং করা হয় প্রতিটি বিমান। এয়ারক্রাফটের যে কোনো ধরনের মেইনটেনেন্স তার ম্যানুয়াল অনুযায়ী হয়ে থাকে। এটি একটি রুটিন প্রক্রিয়া, এটি সবসময় করা হয়ে থাকে, এবং আমাদের সেফটি সিকিউরিটির সঙ্গে আমরা কখনোই কোনো কম্প্রোমাইজ করি না। দুর্ঘটনা এড়াতে আন্তর্জাতিক মান অনুযায়ী নিয়মিত সব কার্যক্রম মনিটরিং করা হয় বলে জানান বেবিচক চেয়ারম্যান। বোয়িং 787-8 আমাদের যে ধরনের এয়ারক্রাফট আমাদের বিমান বহরে আছে, আমরা এটা অপারেট করি। তো এটা আমরা অ্যাক্সিডেন্ট হওয়ার পর, তো এখন আসলে ইনভেস্টিগেশন হওয়া পর্যন্ত কমপ্লিট পিকচার পাওয়া যাবে না কি জন্য কেন হয়েছে। এডিশনালি আমাদের যদি কোনো অ্যাডভাইজারি থাকে আমরা বলে দিই। সো উই আর ওয়েটিং ফর দ্য অ্যাকচুয়ালি টোটাল পিকচার হোয়াট হ্যাপেন্ড। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।